হ্যালো বন্ধুরা, আমি অরিন্দম। আজকে আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আগেরবার আমি গেছিলাম বকখালিতে বাইকে, কিন্তু এবার আমরা যাচ্ছি বাসে করে। তো এখন আমরা আছি ডায়মন্ডে। তো ডায়মন্ডে এখন বাস 10-15 মিনিটের হল্ট দিয়েছে। তো এখন একটু টিফিন বিস্কিট কিনে নেওয়ার জন্য জলের বোতল। তো তারপরে এখান থেকে বাস ছাড়বে। তো সঙ্গে থাকো, আগে সব দেখাবো, সব তথ্য তোমাদের জানাবো। এখন আমরা কাকদ্বীপে এসে পৌঁছালাম। এই জাস্ট আমাদের বাস এসে দাঁড়ালো কাকদ্বীপে। এখন আমরা নামখানা ব্রিজে এসে দাঁড়িয়েছি। ব্রিজের ঠিক ওঠার আগেই এসে দাঁড়িয়েছি নামখানায়। এই সামনে এগোলে পরেই ব্রিজ। এখন বকখালিতে আমরা এসেছি হেনরিজ আইল্যান্ড। এই সোজা দুধারে ম্যানগ্রোভ ফরেস্ট, আর ম্যানগ্রোভ ফরেস্টের ঠিক মাঝখান থেকে এরকম সুন্দর রাস্তা করা আছে। এই রাস্তা সোজা চলে যাচ্ছে আইল্যান্ডের দিকে। খুবই সুন্দর এই আইল্যান্ড, দেখতে থাকুন। এই দেখুন, সব বিভিন্ন সব গাছে কি সুন্দর সুন্দর ফল হয়েছে। এগুলো সব সুন্দরী, গোরান, হেনতাল, এই সব গাছই এখানে ভর্তি আছে। এগুলো সব ম্যানগ্রোভ। এই ম্যানগ্রোভ ফরেস্ট আমরা প্রধানত সুন্দরবনেই দেখতে পাই। যে ম্যানগ্রোভ ফরেস্ট দেখবার জন্য এত হাজার হাজার পর্যটক প্রত্যেক বছর সুন্দরবনে পাড়ি দেয়, সেই ম্যানগ্রোভ ফরেস্ট আমরা দেখছি বকখালির হেনরিজ আইল্যান্ডে। এই এখন সোজা যাচ্ছে, এখানে একটা পুল আছে, পুলটা ক্রস করে যেতে হবে, তাহলে কি আমরা পৌঁছাবো হেনরিজ আইল্যান্ডে। তবে হ্যাঁ, আর একটা সতর্কীকরণ আছে এই আইল্যান্ডে, এটা বলে দিই। এখানে কিন্তু চোরা বালি রয়েছে, তাই এই বিচে স্নান করা বা বিচে নামা নিষিদ্ধ রয়েছে সরকারের তরফ থেকে। এখানের পরিবেশটা শুধু দেখুন, সত্যি অপূর্ব পরিবেশ। একবার আসলে আর এখান থেকে যেতে ইচ্ছা করবে না। চারিদিকে গাছ আর গাছ, এত সুন্দর স্নিগ্ধ ছায়া, আর তার সঙ্গে সমুদ্রের হাওয়া। আহা, কি পরিবেশ! এই আইল্যান্ড
দেখুন কি অবস্থা, ভগ্নশেষ অবস্থা হেনরি আইল্যান্ডের। এই যে আমফান ঝড় হলো, এই আমফান ঝড়ে আমরা সবাই জানি বকখালি ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি হয়েছে, প্রচণ্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে বকখালি, আর তার প্রমাণ এখনো অবধি চোখের সামনে জলজান্ত। এই হলো হেনরি আইল্যান্ড। যাই বলুন না কেন, এই সমুদ্রের বিচে এই ঝিনুক কোরাতে কিন্তু আমার খুব ভালো লাগে, এটা আমার খুব প্রিয়। ঝিনুক কোরানো, প্রচুর ঝিনুক পড়ে আছে। এই হলো হেনরি আইল্যান্ড। এইদিকে পুরো ম্যানগ্রোভ ফরেস্ট, ওইদিকে সমুদ্র। দেখুন সামনে লাল কাঁকড়া পুরো ভর্তি বিচে, বা সামনে গেলেই এরা পালিয়ে যাবে জানি, ওই জন্য আমি খুব আস্তে আস্তে হাঁটছি। ভর্তি লাল কাঁকড়া, অপূর্ব এই দৃশ্য সত্যি। এখন তো আগে দীঘাতে গেলাম, যখন ছোট ছিলাম দীঘায় যেতাম, দীঘায় গেলে এরকম লাল কাঁকড়া দেখা যেত, কিন্তু সত্যি অপূর্ব, এখন আর দেখা যায় না দীঘাতে লাল কাঁকড়া। কিন্তু বকখালি হেনরি আইল্যান্ডটা যেহেতু এখানে মানুষ খুব কম আসে, তাই জন্য লাল কাঁকড়ার সংখ্যা এতটা বেশি এখানে। দেখুন লাল কাঁকড়ার বীজ, সত্যি অপূর্ব তো এই দৃশ্য, লাল কাঁকড়ার বীজ। ও আর এই আমার প্রিয় জিনিস পেয়ে গেছি, ঝিনুক। এই ঝিনুক কুড়াতে আমার খুব ভালো লাগে, খুব প্রিয় একটি জিনিস আমার। সবার প্রথমে বলি আমি অনেকগুলো ঝিনুক পেয়েছি, এই যে সেই ঝিনুক, এতগুলো আমি ঝিনুক সংগ্রহ করেছি। খুব সুন্দর লাগে এই ঝিনুকগুলো, আমি খুব কুড়াই। আর হ্যাঁ, আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ, এখানে লাল কাঁকড়া আমি আপনাদের দেখালাম, খুবই সুন্দর দেখতে লাগছে লাল কাঁকড়াগুলো, কিন্তু এক্ষুনি আমি যা দেখলাম বহু মানুষ আছে সেই লাল কাঁকড়াগুলোকে ধরে ধরে মারছে, ধরছে। এগুলো কিন্তু সত্যি খুব খারাপ, এগুলো বন্ধ করা উচিত। এরাও প্রকৃতির ভারসাম্য নষ্ট করছে, প্রকৃতির এরাও একটা অংশ। আজ এইভাবে যদি এদেরকে মেরে ফেলা হয়, ধরা হয়, তাহলে আজ কিছুদিন আগেও দীঘাতে আমরা প্রচুর দেখতে পেতাম লাল কাঁকড়া, কিন্তু এখন দীঘাতে দেখতে পাই না, এত পর্যটক ওরা আসে না দীঘায়। এইটা ফাঁকা বলে এখানে পুরো ভর্তি লাল কাঁকড়া, দেখতে এত সুন্দর লাগছে, কিন্তু সেই লাল কাঁকড়াগুলোকে ধরছে, মানুষে মারছে। এই জিনিসটা বন্ধ হওয়া উচিত। এখন আমরা এসে পৌঁছেছি ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর। এখানে চলুন আগে গিয়ে আমি দেখাচ্ছি। এখানে মাছ ধরা হয়, সব ট্রলার আসে এখানে, মাছ ধরে নিয়ে আসে ট্রলার, সেই ট্রলার থেকে মাছ নামানো হয়। এখন হচ্ছে মাছ নামানো। দেখুন সব মাছ নিয়ে এই সব ট্রলারগুলো সব এসেছে মাছ নিয়ে। এই একটি ট্রলার, এইদিকে দেখুন লাইন দিয়ে সব ট্রলার দাঁড়িয়ে আছে, মাছ নামাচ্ছে, মাছ ধরে নিয়ে এসেছে। কাছে গিয়ে দেখাই। দেখুন এখানে সব ধরনের মাছ, কত বড় বড় চিংড়ি, সব গলদা চিংড়ি ওখানে আছে, লোটে লোটে সব রকমের মাছ সব ধরে নিয়ে এসছে, এখন সেগুলো বাছাই চলছে।
আলাদা করছে সব মাছ। এখন এসে পৌঁছেছি আমরা কার্গিল বিচ। এই বিচটির নাম কার্গিল বিচ। আর কার্গিল এই নামটি কেন দেওয়া হয়েছে সেটি সঠিক তথ্য আমার কাছে নেই, তবে যে টোটোতে করে আমরা আসলাম সেই টোটোর যে ড্রাইভার উনি বললেন এখানে নাকি কিছুদিন আগে নৌসেনার ট্রেনিং দেওয়া হয়েছিল এখানে, এই বিচে এখানে, হয়তো তারপর থেকে এই জায়গাটার নাম কার্গিল বিচ হয়ে গেছে। তবে সত্যি খুবই নিরিবিলি, শান্ত, ফাঁকা এই বিচ। দেখুন দিগন্ত বিস্তৃত বিচ, যেদিকেই তাকাবেন শুনশান বিচ। হ্যাঁ, তবে এখন হয়তো ভাটা চলছে তাই জলটা অনেকটাই দূরে। আর বকখালি সমুদ্রের জল সত্যি অনেক দূরেই হয়, দীঘার মতন তো এত ঢেউ থাকে না বকখালি বিচে। তবে জায়গাটা সত্যি খুবই সুন্দর, খুবই মনোরম। প্রচণ্ড হাওয়া বইছে, জানি না হাওয়ার শব্দ শুনতে পাচ্ছেন কি না আপনারা। বড় 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 বোল্ডার ফেলা রয়েছে এখানে, খুব সুন্দরভাবে, সুন্দর, ফাঁকা, নিরিবিলি, পরিষ্কার, শান্ত। এখানে বিকেলের টাইমটায়, ঠিক এখন সূর্য অস্ত যাবে, এখনও যায়নি, কিছুক্ষণ পরে যাবে। এই অস্তের টাইমটা আমার মনে হয় এখানে যদি নিরিবিলিতে একান্তে বসে কাটানো যায় সত্যি খুবই ভালো লাগবে। এখন আমরা ফ্রেজারগঞ্জ, এই যে সামনে যে ভগ্ন প্রায় বট গাছে গিলে নিয়েছে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এইটি হলো এই ফ্রেজারগঞ্জ যে সাহেবের নামে রাখা, ফ্রেজার সাহেব ওনার বাড়ি এটি। দেখুন এখানে ছবিও আঁকা ছিল, কিন্তু কালের নিয়মে আজ সে বাড়ির এই অবস্থা। আর বিগত যে আমফান ঝড় হলো, সেই ঝড়ে এতটাই প্রকোপ ছিল, এসব দেখতেই পাচ্ছেন। বাথরুম তৈরি করেছিল পঞ্চায়েত থেকে, কি অবস্থা। প্রত্যেক বছরেই যখন এই ঝড় ঝঞ্ঝা হয় তখন জল ভাসিয়ে দেয় এই গ্রামকে, তাই এই বাঁধটি বানানো হয়েছে জল যাতে গ্রামে না ঢুকতে পারে। আর তার জন্যই যেটুকু দেখতে পাচ্ছি ফ্রেজার সাহেবের বাড়ি, সেটুকু রয়েছে এই বাঁধটির জন্য। চলুন এখন আমরা এই বাঁধের ওপর উঠে দেখি। দেখুন বিশাল বড় প্রাসাদ বাড়ি ছিল, সেটার আজ কি অবস্থা। রক্ষণাবেক্ষণ না থাকলে যা হয়। এই দেখুন সমুদ্র এপারে এই যে পুরোটাই বাঁধ দিয়েছে। এই বাঁধের কারণে আজ রক্ষা পেয়েছে এই গ্রাম। দিগন্ত বিস্তৃত এই বীজটি খুব সুন্দর লাগছে দেখতে। সত্যি সুন্দর জায়গা, সত্যি সুন্দর জায়গা। অন্তত উইকেন্ডে দুদিন কাটানোর জন্য, শনি রবি এই দুটো দিন কাটানোর জন্য খুবই ভালো জায়গা। কলকাতা থেকে বেশি সময়ও লাগে না আসতে, বাস আছে, আপনারা বাসে করে ডিরেক্ট কলকাতা ধর্মতলা থেকে বাস ছাড়ে একদম সোজা চলে আসে বকখালি। তো ওই 3 ঘন্টার মতন লাগে সময়, খুবই অল্প সময় আরামসে চলে আসতে পারেন। সে হোটেলে একটা ভাড়া করে, এরকম একটা টোটো ভাড়া করে ও আরেকটা কথা তো বলাই হয়নি, যে টোটোটায় আমরা ঘুরছি এখন, যে টোটোটায় ঘুরছি সেই টোটোটা আমাদের টোটাল 5টি স্পট দেখাবে। তাদের মধ্যে 4টে স্পট, এই নিয়ে 4 নম্বর স্পট আপনাদের আমি দেখালাম।
এই 5টা স্পটের টোটাল ভাড়া নেবে 400 টাকা। ঠিক আছে, বলছে যে 500 টাকা ভাড়া আছে, এখন 400 টাকা, 100 টাকাও কম নিচ্ছে, নিয়ে এখন 400 টাকা ভাড়া নিল। এই 400 টাকায় এই টোটাল 5টা স্পট ঘুরিয়ে দেখানো। গতকাল আমরা বকখালি এসেছি, তো বকখালির বীজ ধরে একটু হাঁটলে পরেই এই এত সুন্দর একটা ঝাউবনের মধ্যে দিয়ে এই রাস্তা চলে গেছে। এখানে একটা মন্দির রয়েছে, বনদেবীর মন্দির, এখন সেইটাই আমরা দেখতে যাচ্ছি। দেখুন কি সুন্দর স্থানে এই মন্দিরটা, পুরো নির্জন নিরিবিলি, চারিদিকে জঙ্গল, ঝাউবনের, তার মধ্যে এই মন্দির। এখানে আছেন রাধাকৃষ্ণ, ওই যে দেখছেন, এবং সত্যি খুব সুন্দর স্থান। চুপচাপ বসে থাকতে হবে এখানে। আর এখানে আছে বনদেবীর মন্দির। ভেতরে এখন দ্বার বন্ধ আছে, বন্ধ এখন মন্দির। এই দেখুন চারিপাশটি দেখাচ্ছি, এত সুন্দর ঝাউ বনে ঘেরা, তার মধ্যেখানে এত সুন্দর একটা মন্দির। সত্যি এইখানে বসে ঘন্টার পর ঘন্টা আরামসে কাটিয়ে দেওয়া যায়, শান্তি আর শান্তি। এই দেখুন, এই মন্দিরের সামনেই সংলগ্ন একটি পুকুর, তার ঘাটও করা আছে, দেখতেই পাচ্ছেন পুকুর। চারিদিকটা দেখুন, পুরো জঙ্গল, পুরো জঙ্গলে ঘেরা, মধ্যেখানে পুকুর। সুন্দর জায়গা, বেশ একটা গা ছমছমে ব্যাপার আছে এখানে। তো একদম সকালবেলা অথবা বিকেলবেলা যদি চুপচাপ এসে বসে থাকা যায়, খুবই ভালো লাগবে, বেশ ভালো কিছু মুহূর্ত কাটানো যাবে। আর এখানে বসে সবচেয়ে ভালো যেটা লাগছে, যেটা আমরা শহরে এই ফিলটা সেরকম পাই না, এখানে শুধুমাত্র বসে পাখির ডাকই শোনা যায়, যাচ্ছে শুধু পাখির কিচিরমিচির। সকালবেলায় বনদেবীর মন্দির দেখে এসে আমরা হোটেলে লাগেজপত্র নিয়ে আবার কিছু টিফিন করে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে বাস ধরে। আর ঠিক তখনই রাস্তায় যেই আমাদের বাস ছুটেছে, একটু এগিয়েছে, তখনই নামলো মুষলধারায় বৃষ্টি। কিন্তু এই বৃষ্টিটা আমরা আরও আগে আশা করছিলাম। যাই হোক, ফেরার পথে বৃষ্টি পেলাম। এবার ভিডিওর মূল বক্তব্যে আমরা আসি। মূল বিষয় যেটা, সেটা হলো খরচ। খরচ কত কী হবে। আমরা বাসে করে গেছিলাম, আমরা দোস্তিপুর থেকে গেছিলাম, বাসে করে উঠেছিলাম দোস্তিপুর থেকে। তো ওখান থেকে এমনি যে প্রাইভেট বাসগুলো যায় বকখালির, সেগুলো 110 টাকা করে টিকিট নিয়েছিল। যদি স্টেট বাস হয়, সরকারি বাস যদি হয় বকখালির, তাহলে আরও কম হবে, হয়তো 60-70 টাকা এরকম নেবে। তো আমরা গেছিলাম প্রাইভেট বাসে করে, কিন্তু ফেরার সময় স্টেট বাসে ফিরেছিলাম। তো যাই হোক, তো কলকাতা ধর্মতলা থেকে তুমি 150 টাকায় ধরে রাখো, তো 150 যেতে আসতে 300 টাকা খরচা হচ্ছে। আর হোটেল ছিল 750 টাকা রুম, সেখানে আমরা 3 জন ছিলাম। তো 3 জনকে 3 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 250 টাকা করে পার হেড। আর খাওয়া খরচা আমাদের একদিনে, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ ওখানে আমরা ডিম ভাত খেয়েছিলাম, ডিমের ঝোল, ভাত, সবজি, মানে সবজি দিয়েছিল, ডাল দিয়েছিল, আর ডিমের ঝোল দিয়েছিল, 70 টাকা নিয়েছিল। আর ডিনার ছিল রুই মাছের ঝোল, ডাল, একটা সবজি ছিল, 60 টাকা ছিল। আর টিফিন ধরে নাও 50 টাকা, সব মিলে 200 টাকা পার ডে
একদিনের জন্য 200 টাকা একজনের খরচা ধরে নাও, খাওয়া খাওয়া খরচা। তো অল টোটাল আমাদের এই একদিনের ট্যুরে 750 টাকার মতন খরচা হয়েছিল। তো খুবই বাজেট ফ্রেন্ডলি একটা ট্যুর, অন্তত একদিনের জন্য ঘুরে একটু মাইন্ড ফ্রেশ করে নেওয়াই যায়। তো আজ আমার ভিডিওটা এই অবধি রইল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।